প্রশ্ন করে ফেলছো। জুবাইর প্রশ্ন করছো যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কমপ্লিট হইতে কয়টা ক্লাস লাগবে। আর অ্যাটলিস্ট 4টা ক্লাস লাগবে। আর 4টা ক্লাস হইলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত। এখন লার্জলি বাকি আছে হচ্ছে গাউস এবং এই সংক্রান্ত যে জিনিসগুলা এগুলা, আর হচ্ছে তোমার ক্যাপাসিটর। এই দুইটা পার্ট বাকি আছে। আজকে দ্বিমেরুর আমরা আরেকটু ডিপ ডাইভ দিব। দ্বিমেরু সংক্রান্ত দুইটা খুচরা খুচরা টপিক বাকি আছে তোমাদের। দ্বিমেরুর উপরে টর্ক, দ্বিমেরু ঘুরাইতে কৃত কাজ, পটেনশিয়াল এনার্জি, দ্বিমেরুর সরল ছন্দিত স্পন্দন, এই জিনিসগুলা। আর গতদিন তোমাদের কিন্তু একটা কাজ দিছিলাম, তোমাদেরকে একটা ছক পূরণ করতে দিছিলাম। তো ওইটার কিছু জিনিস আজকে আবার একটু দেখাবো, তোমরা তোমাদের মতো করে মিলাই নিও। তো গতদিন আসলে আগে যেটা করছিলাম সেটা হচ্ছে দুইটা জেনারেল ফর্মুলা আমরা তৈরি করছিলাম। দ্বিমেরুর আশেপাশে যে কোনো বিন্দুতে প্রাবল্য আর বিভব কি দিয়ে আমরা বের করতে পারি সেটা, দুইটার দুইটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা বের হয়েছিল। বাট দুইটা বলছিলাম তোমাদের নিজেদের একটু বের করতে, যে অক্ষের উপরে, তারপরে হচ্ছে দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপরে। ওইগুলা বলছিলাম যে থিটার ভ্যালু এত এত হইলে তখন এইগুলা বের করা যায়। তো ওই স্পেসিফিক ফর্মুলা দুইটা বা স্পেশাল কেস দুইটা, এগুলো আমরা আজকে আবার একটু রিক্যাপ করব। তোমরা তোমরা যারা যারা করছো তারা তারা মিলাই নিবা। আর কেউ যদি না করো তাহলে তো আজকে শেখার একটা অপরচুনিটি তৈরি হয়ে গেল। বাট এগুলো রেগুলার তুমি এক্সপ্লোর করলে অনেক ভালো হবে। তাহলে তুমি কিভাবে চিন্তা করতেছো, তারপরে আমি কিভাবে চিন্তা করে সেটাকে দেখাচ্ছি, এটার সাথে মিলায় নেওয়াটা ইজিয়ার হবে। ঠিক আছে? ওকে। ওইখানে পুরাটাই থাকবে। আর ওইটা তো আছেই। ইভেন কেউ যদি হচ্ছে মডিউল 4 ছাড়াও আমার নিজের নেওয়া হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির ক্লাস চাও, অন্যরকম পাঠশালাও কিন্তু আছে। যদিও অনেক বছর আগের ক্লাস, তাতে কি হয়েছে? এর মধ্যে কি ইলেকট্রনের চেহারা পাল্টাই গেছে, চার্জ পাল্টাইছে, বা সার্কিটের রুল পাল্টাইছে? পাল্টায় নাই তো, রুল আগের মতোই আছে। তো সেক্ষেত্রে হচ্ছে ওই ক্লাসগুলোও চাইলে দেখে নিতে পারো। অন্যরকম পাঠশালায় গিয়ে আমার নাম লিখে তারপরে চলতরিতি লিখে সার্চ দিলে ওই ক্লাসগুলো পাবা। ওইখানেও অনেক কিছু আছে, যথেষ্ট, মানে অ্যাটলিস্ট তোমাদের সিলেবাস কভার করার মতো যা যা আছে মোটামুটি সবই ওইখানে আছে। তো এটাও চাইলে একটু দেখে নিতে পারো। হ্যাভিং সেড দ্যাট, চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসে হচ্ছে আমরা প্রথমে শুরু করব হচ্ছে ওই জিনিসটা দিয়ে। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে তড়িৎ দ্বিমেরুটা একটু রিক্যাপ করব। হ্যাঁ, তোমাদের গত ক্লাসের কথা মনে আছে নিশ্চয়ই। গত ক্লাসে তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে প্রাবল্য আর বিভবের দুইটা ফর্মুলা আমরা হচ্ছে তৈরি করছিলাম। সেটা কিরকম ছিল একটু দেখাই। দেখো, এটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু। এখানে হচ্ছে মাইনাস কিউ চার্জ, আর একটু দূরে এখানে হচ্ছে প্লাস কিউ চার্জ। তো এদের ঠিক মধ্যবিন্দু যেটা, মধ্যবিন্দু থেকে দুই প্রান্তের দূরত্বই কত? দুই প্রান্তের দূরত্বই এল। সবাই একটু খেয়াল করো। আর এই মধ্যবিন্দু থেকে যে কোনো একটা দূরত্ব নিলাম আমরা আর। তো ইউজুয়ালি আর হচ্ছে এল এর চেয়ে অনেক বড় থাকে। আর হচ্ছে এল এর চেয়ে অনেক বড় থাকে। আর এই প্লাসের সাথে আমরা অ্যাঙ্গেলটা নিছিলাম থিটা। তাহলে এই বিন্দুতে আমাদের বিভব আর প্রাবল্য, এই দুইটা হচ্ছে দুইটা সূত্র পাইছিলাম, অ্যাপ্রক্সিমেট ফর্মুলা পাইছিলাম। একটা হচ্ছে বিভব ভি, সেটা কত পাইছিলাম? পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এইটা। আর ই এর একটা ফর্মুলা পাইছিলাম। ই এর ফর্মুলা কি পাইছিলাম আমরা? ই এর ফর্মুলা পাইছিলাম P/4 পাই ইপসাইলন নট আর কিউব। P/4 পাই ইপসাইলন নট আর কিউব √1 + 3 cos² থিটা, এটা পাইছিলাম। তো এই দুইটা যে কোনো বিন্দুর জন্য ছিল, মানে ডিস্টেন্স আর যে কোনো হইতে পারে, এই থিটা যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে তার জন্য। কিন্তু শর্ত ছিল যে আর এর ভ্যালু এল এর চেয়ে বেশ বড়। আর এর ভ্যালু এল এর চেয়ে বেশ বড়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারতাম। তো আমরা এখন চিন্তা করতেছিলাম আরো দুইটা স্পেশাল কেস যদি আমরা চিন্তা করি। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা প্রাবল্যই বের করব, কিন্তু অক্ষের উপরে। তাহলে প্রাবল্য, প্রাবল্য এটা আমরা বের করব অক্ষের উপরে। অক্ষের উপর, অক্ষের উপর বলতে বলছিলাম যে থিটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রিও হইতে পারে। তা আপাতত থিটা 0 ডিগ্রি ধরলাম, বা 180 ডিগ্রি, ওইরকম হইলে কি হয় এটা আমরা বের করবো আর কি। তো থিটা 0 ডিগ্রি বলতে কেমন, আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি তাইলে বুঝবো। যেমন ধরো, কথার কথাই যে এরকম, এটা একটা দ্বিমেরু। এই যে দ্বিমেরু, আমি দরকার হলে স্ট্রেট লাইনটা ইউজ করি। এই যে স্ট্রেট লাইন,
সবুজ কালিটা ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের অক্ষ। এখন আমি কালি মোটা করে নেই, এই যে। সো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল দ্বিমেরু, এই যে এটা অ্যাকচুয়াল দ্বিমেরু। তো এই অ্যাকচুয়াল দ্বিমেরুটার মধ্যে এখন একটু খেয়াল করো, এইখানে হচ্ছে আমাদের মাইনাস কিউ চার্জ, আর এইখানে হচ্ছে আমাদের প্লাস কিউ চার্জ। তো এটার মধ্যবিন্দু কোনটা? এইটা। তাহলে মধ্যবিন্দু থেকে আমরা আর দূরত্ব নিব, মধ্যবিন্দু থেকে আর দূরত্ব নিব। তো এই মধ্যবিন্দু থেকে আর দূরত্ব কতটুকু? মনে করো এই যে এতটুকু পর্যন্ত নিলাম, এই এতটুকু পর্যন্ত আমরা হচ্ছে আর দূরত্ব নিলাম। তাইলে এখানে একটু দাগ কাটি, এই এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই দূরত্বটাকে আমি বললাম আর। তো আর দূরত্বে আমরা হচ্ছে প্রাবল্য বের করতে চাই। আমাদের আরো কি জানা আছে? জানা আছে এইটুকু হচ্ছে আমাদের এল। তাইলে এই প্লাস কিউ চার্জ থেকে ওই বিন্দুটার দূরত্ব কত? আর মাইনাস এল। আবার আমাদের মাইনাস কিউ থেকে কেউ যদি চিন্তা করে, তাহলে ওই বিন্দুটার দূরত্ব কত? একটু চিন্তা করো তো, এইটুকু আর এইটুকু এল। এই যে এইটুকু তো এল, আমরা জানি মধ্যবিন্দু থেকে যে কোনো এক প্রান্তের দূরত্ব হচ্ছে এল। তাহলে এই পুরো দূরত্বটা হচ্ছে আর প্লাস এল, এই পুরো দূরত্বটা হচ্ছে আর প্লাস এল। তাহলে এই বিন্দুতে কেউ যদি প্রাবল্য বের করতে চায় ই, তাহলে 1/4πε0 ইন্টু চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার। তাহলে আমরা যদি হচ্ছে এই 1/4πε0 কমন নেই, তাহলে হচ্ছে এই প্লাস কিউ চার্জ থেকে ডিস্টেন্সটা কত? প্লাস কিউ চার্জের জন্য প্রাবল্য কোন দিকে তৈরি হবে? বাইরের দিকে। আর মাইনাস কিউ চার্জের জন্য প্রাবল্য কোন দিকে তৈরি হবে? ভিতরের দিকে। তাহলে প্লাস কিউ চার্জের জন্য যেই প্রাবল্য, সেটাতে ডিস্টেন্সটা হচ্ছে আর মাইনাস এল, তাহলে হচ্ছে আর মাইনাস এল স্কোয়ার। আর মাইনাস কিউ এর জন্য যেই প্রাবল্য, সেই প্রাবল্যটা এখানে লিখবো, কিন্তু মাইনাস দিলাম কেন? তার কারণ প্লাস কিউ চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্য তৈরি হবে বাইরের দিকে, মাইনাস কিউ চার্জের জন্য এই একই বিন্দুতে প্রাবল্য তৈরি হবে ভিতরের দিকে, তাহলে বিপরীত দিকে। এই জন্য হচ্ছে মাইনাস দিছি, বিপরীত দিকের বলে এটা হচ্ছে কমে যাবে। তো এই মাইনাস দিয়ে এখান থেকে দূরত্ব কত? এই মাইনাস কিউ থেকে এই পর্যন্ত দূরত্ব আর প্লাস এল, তাহলে এটাকে স্কোয়ার করলাম। এখন পরের লাইনে এসে দেখতে পাচ্ছি আরে কিউ তো কমন নেওয়া যায়, তাহলে Q/4πε0। পরে থাকে কি নিচে? আর মাইনাস এল স্কোয়ার আর প্লাস এল স্কোয়ার। তো এটা মনে হয় অনেকেই জানো যে এ মাইনাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি স্কোয়ার, এটাকে লেখা যায় হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তাই না? আর যারা জানো না তাদের জন্য বলি, এই দুইটা গুণ করলে এখানে কি আছে? আর মাইনাস এল দুইবার, এখানে কি আছে? আর প্লাস এল দুইবার। তাহলে একবার আর মাইনাস এল আর একবার আর প্লাস এল গুণ করলে কত হয়? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে আরো একবার করে গুণ করলে কি হবে? এইটার হোল স্কোয়ার। তাহলে নিচে যে এইটা আসবে বোঝা যাচ্ছে। আর এখানে উপরে কি আসবে? উপরে আসবে হচ্ছে আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল হোল স্কোয়ার। তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কত? 4ab। তাহলে 4rl আসবে এখানে। এখন 4rl কে আমি এইভাবে লিখতে পারি, 2 × 2rl, এইভাবে লিখতে পারি 2 × 2rl ইন্টু কিউ। তাহলে এইভাবে লিখলে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এখানে আমরা লিখতে পারবো 4πε0, এদিকে নিচে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। দেখো তো এখান থেকে 2l এবং কিউ, এই তিনটা মিলে কি হয়ে যায়? পি। পি মানে কি? দ্বিমেরু ভ্রামক। এই যে দ্বিমেরু ভ্রামক পি, পি হচ্ছে 2l ইন্টু কিউ। তাহলে এই 2l/কিউ এটা মিলে হয়ে যায় পি। তাহলে এখানে হচ্ছে পি চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 2, এই যে এই 2 তো সামনের 2, এখানে পি চলে আসবে, আর একটা আর থাকবে। আর নিচে এখানে হচ্ছে 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এইটা, ব্যাস এইটাই তোমার সূত্র। এই যে লাস্ট লাইনে যেটা লিখলাম এটাই তোমার সূত্র অক্ষের উপরে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমরা আগের ক্লাসে যেই সূত্রটা শিখছিলাম, সেই সূত্রটাতে কি ছিল আসো তো একটু দেখে আসি। আগের ক্লাসে যে সূত্রটা শিখছিলাম, সেই সূত্রটা আমি এখানে চিপাই লিখে দেই। জেনারেল ফর্মুলা লিখছিলাম হচ্ছে, এই উপরে লিখছিলাম হচ্ছে পি, পি লিখছিলাম না নাকি? কত লিখছিলাম? হ্যাঁ পি। এখানে লিখছিলাম হচ্ছে পি ডিভাইডেড বাই 4πε0r³ ইন্টু 1 + 3 cos² θ, এটা লিখছিলাম না?
আচ্ছা, আমরা এক কাজ করি তো, এইটার মধ্যে আমরা হচ্ছে থিটার ভ্যালু 0 ডিগ্রি বসাই। তাহলে এটার মধ্যে আমরা থিটার ভ্যালু 0 ডিগ্রি বসাইলাম, থিটার ভ্যালু 0 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি বসাই, এটা কিন্তু থিটার ভ্যালু 0 ডিগ্রি ধরেই পুরো হিসাবটা করা। হ্যাঁ, এই যে থিটার ভ্যালু 0 ডিগ্রি ধরে এটা করা, এই যে এদিকে আছে এটা, ওই পাশে গেলে তো 180 ডিগ্রি হইতো, তখন হচ্ছে এই জিনিসটা ঠিক উল্টাটা, মানে নেগেটিভটা চলে আসতো। তো আমরা থিটার ভ্যালু 0 ডিগ্রি বসাই, বসাই দেখি তো কি হয়। থিটার ভ্যালু 0 ডিগ্রি বসাইলে cos 0 মানে 1, তাহলে 3 × 1 মানে 3, 3 এর সাথে 1 যোগ করলে কত হয় 4, 4 এর রুট করলে কত হবে 2। তাহলে উপরে আমার একটা 2 চলে আসে, 2p ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট আর কিউব, এটা চলে আসছে। তো এইটা, এই সূত্রটা আসার কথা না? হ্যাঁ, এই সূত্রটা আসার কথা, কিন্তু এইখানে আমরা ওই শর্তটা এখনো বসাই নাই, যে যদি আর এল এর চেয়ে অনেক বড় হয়, তাহলে এখান থেকে এল বাদ দিয়ে দিতে পারি, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারকে শুধু আর স্কোয়ার লিখতে পারি। তাহলে আর যদি এল এর চেয়ে অনেক বড় হয়, তাইলে দেখো তো এই সূত্রটার কি অবস্থা হয়। এখানে হচ্ছে 2p আর নিচে 4 পাই ইপসাইলন নট আর স্কোয়ার স্কোয়ার মানে r⁴। আচ্ছা, r⁴ যদি হয়, তাহলে তো আমি হচ্ছে এই আর আর এখান থেকে একটা আর কেটেই দিতে পারি। তাহলে কত হয় 2p ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট আর কিউব, 2p ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট আর কিউব। একই হইলো না? সেইমই তো হইলো। তাহলে সেইটাই কিন্তু আসলে আমরা আগের দিন ডেভেলপ করছিলাম। ওইখানেই তোমাদেরকে বলছিলাম যে তোমরা ওই থিটার ভ্যালু 0 ডিগ্রি বসায় দেখো কত আসে। এক্স্যাক্টলি এইটাই আসার কথা। তাহলে এই সূত্রটা এইভাবে ডেভেলপ করলেও যা আসবে, ওইটার মধ্যে থিটার ভ্যালু 0 ডিগ্রি বসাইলেও আমার সেম মানই আসবে, কোনো হেরফের হচ্ছে না। তাহলে এই কথাটা বুঝতে পারছো না? ক্লিয়ার তো? ওকে। আনাস জিজ্ঞেস করছো যে ডাইপোলের প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স কি। অনেক সিগনিফিকেন্স আছে আনাস, একটা একটা করে বলি। হ্যাঁ, দুই একটা বলি। যেমন পানির যে অণু, পানির অণু হচ্ছে ডাইপোল, তাই না? তো ডাইপোল হওয়ার কারণে ওইখানে কি অক্সিজেনটা স্লাইটলি নেগেটিভ, হাইড্রোজেনটা স্লাইটলি পজিটিভ। ফলে যেটা হয়, পাশাপাশি দুইটা অণুর মধ্যে, পাশাপাশি দুইটা পানির পানির অণুর মধ্যে কি হাইড্রোজেন বন্ড নামক একটা বন্ড তৈরি হইতে পারে। যার কারণে হচ্ছে ওই যে পানি, এই আমাদের এখনকার যে স্বাভাবিক তাপমাত্রা, তার কারণে কি থাকে, তরল থাকে। আবার পানি যখন হচ্ছে বরফে হয়, তখন হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়। যাই হোক, সেটা অবশ্য অন্য আলোচনা। তারপর হচ্ছে এই পানির অণু ডাইপোল হওয়াতে দেখো আরো কি করতে পারি আমরা। মনে করো মাইক্রোওয়েভ ওভেন, মাইক্রোওয়েভ ওভেনে আসলে কি করে, মাইক্রোওয়েভ ওভেনে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়ে। তো নির্দিষ্ট তরঙ্গ, এটা একটু পরেই আমরা দেখাইতাম, হ্যাঁ একটু পরেই আমরা দেখাইতাম। ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কারণে ওটার ভিতরে যে ইলেকট্রিক ফিল্ড আছে, সেইটা পানির ডাইপোলকে নিজের সাথে অ্যালাইন করতে চায়। তাহলে ও অ্যালাইন হইতে না হইতেই ও আবার দিক পরিবর্তন করে, তাহলে ও ঝাঁকি ঝাঁকি খায় একটা, তাহলে এদিক সেদিক ঝাঁকি খায়। তাহলে এরকম র্যান্ডম মুভমেন্ট, ঝাঁকুনি, এটার কারণে কি তৈরি হয়, তাপ উৎপন্ন হয়। সো আমরা মাইক্রোওয়েভ দিয়ে কি গরম করতে পারি, খাবার গরম করতে পারি। এরকম আরো অনেক কিছু আছে, সামনে আস্তে আস্তে আরো দেখবা। ওকে। সৌরভ, বলতেছো যে প্লাস কিউ চার্জের জন্য প্রাবল্য ভিতরে, আর মাইনাস কিউ চার্জের জন্য প্রাবল্য বাইরে। না 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 না, প্লাস চার্জের জন্য প্রাবল্য সবসময় বাইরে, কারণ প্লাস চার্জ অন্য একটা টেস্ট চার্জকে বিকর্ষণ করবে। সো প্লাস চার্জের জন্য প্রাবল্য সবসময় বাইরের দিকে, মাইনাস চার্জের জন্য প্রাবল্য ভিতরের দিকে, এটা খেয়াল রাখো। আর ডায়াগ্রাম, কিসের ডায়াগ্রাম রাজু? কোন ডায়াগ্রাম? এটা একটু বইলো, তাহলে বলে দিব নে। এখানে তো অন্য কোনো ডায়াগ্রাম আমি দেখাই নাই, তাই না? আর যাই হোক, তাহলে আমরা অক্ষের উপরে প্রাবল্য এই জিনিসটা বুঝতে পারলাম কিনা সবাই একটু বলো। অক্ষের উপরে প্রাবল্য এই জিনিসটা আমরা বুঝতে পারলাম কিনা, ক্লিয়ার তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার সামনে আসি আমরা। তাহলে অক্ষের উপরে প্রাবল্য বুঝছি, তাহলে এখন লম্ব দ্বিখণ্ডকের উপরে প্রাবল্য বের করি। তাহলে আমরা এখন আবার প্রাবল্য নিয়েই আলোচনা করব, কিন্তু লম্ব দ্বিখণ্ডকের উপরে। প্রাবল্য এবার হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের উপর, লম্ব দ্বিখণ্ডকের উপর। তাহলে লম্ব দ্বিখণ্ডকের উপরে প্রাবল্য, তাহলে চিত্রটা কেমন হবে, এই যে এরকম। তাহলে এই মাঝখান থেকে এই যে লম্ব দ্বিখণ্ডক, তাহলে এই দূরত্বটা আর, এই দূরত্বটা এল, এই দূরত্বটা এল। এটা আমাদের মাইনাস কিউ চার্জ, এটা আমাদের প্লাস কিউ চার্জ। এখানে চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, সবাই এই চিত্রটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাইলে বুঝবা।
তাহলে আমাদের এই যে যে কোনো একটা চার্জ প্লাস কিউ হোক বা মাইনাস কিউ হোক, সেখান থেকে দূরত্ব কতটুকু? √r² প্লাস এল স্কোয়ার। কিভাবে বুঝলাম? এই যে লম্ব আর, ভূমি এল, তাহলে এই পাশ থেকে যে দূরত্ব, সেই দূরত্বটাও তো ভাই একই, সেই দূরত্বটাও এই যে √r² প্লাস এল স্কোয়ার। তাহলে আর লিখলাম না। প্লাস কিউ এর জন্য এই পয়েন্টে প্রাবল্যের দিক কোন দিকে? এই প্লাস কিউ থেকে বাইরের দিকে, প্লাস কিউ থেকে বাইরের দিকে। আর মাইনাস কিউ থেকে প্রাবল্যের দিক কোন দিকে? মাইনাস কিউ থেকে এই যে ভিতরের দিকে, ভিতরের দিকে। তাহলে এই প্লাস কিউ আর মাইনাস কিউ এই দুইটার মধ্যে চার্জের পরিমাণের দিক থেকে কোনটা বড়? না, কোনোটা বড় না, কোনোটা ছোট না, এটার পরিমাণ যা এটার পরিমাণও তাই। একটা প্লাস দেখে প্রাবল্য বাইরে, একটা মাইনাস দেখে প্রাবল্য ভিতরে। তার মানে এই যে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দুইটা, যে E1 আর হচ্ছে E2, এই দুটার অ্যাকচুয়ালি ভ্যালু সমান। এই E1 আর E2 দুইটারই ভ্যালু সমান। সেই ভ্যালুটা কত? 1/4πε0 চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার। এই যে ডিস্টেন্স কত? √r² প্লাস এল স্কোয়ার। স্কোয়ার করলে কত হবে? r² প্লাস এল স্কোয়ার। শুধু এইটা, ওই রুটটাকে উঠাই দিচ্ছে স্কোয়ার করার কারণে। তাহলে এই প্রাবল্য তো দুইটার জন্য সমান, কিন্তু দিক আলাদা। এখন তোমরা নিশ্চয়ই জানো যে যখন দুইটা সমান ভেক্টর একই বিন্দুতে, সরি সমমানের ভেক্টর একই বিন্দুতে কাজ করে, তখন তাদের লব্ধি ঠিক তাদের মধ্যবিন্দু দিয়ে যায়, ঠিক তাদের মধ্যবিন্দু দিয়ে যায়। তাহলে ঠিক তাদের মধ্যবিন্দু দিয়ে লব্ধি পাবো আমরা। তাহলে সেই লব্ধিটা হচ্ছে আমাদের এই ই। এখন তুমি আবার খেয়াল করতে পারো যে আরে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। আর এই দুইটা অ্যাঙ্গেল যদি সমান সমান হয়, এক্স্যাক্টলি সমান সমান হয়, তাহলে এই রেখাটা আসলে এই রেখার সমান্তরাল, কারণ এই অ্যাঙ্গেলটাও আসলে সেই একই থিটা। ওই যে একান্তর কোণ, এটা একটা আরেকটার। তাহলে এখন এত কিছু যদি আমরা বুঝি, তাহলে এখন এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই বের করে ফেলি। তাহলে ই কেমনে পাবো? এই বরাবর E1 এর যে উপাংশ সেটা হচ্ছে E1 cos থিটা। এই বরাবর এই যে E2 এর যে উপাংশ সেটা হচ্ছে E2 cos থিটা। তাহলে দেখো, ই কে আমি লিখতে পারি E1 cos থিটা প্লাস E2 cos থিটা, ভেক্টরের ফর্মুলা। যে এটার সাথে এটার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই বরাবর এটার উপাংশ কত? E1 cos থিটা। এটা যদি E2 হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর কত? E2 cos থিটা। আর E1 sin থিটা আর E2 sin থিটা পরস্পরকে নাকচ করে দিবে, যেহেতু E1 আর E2 এর ভ্যালু সমান। তাহলে E1 cos থিটা প্লাস E2 cos থিটা। তাইলে আমরা যদি E1 আর E2 এর ভ্যালু নট ধরি, E1 আর E2 এর ভ্যালু যদি নট ধরি, এই যে এই ভ্যালুটার নাম দিলাম নট, তাহলে E1 আর E2 তো সেম। তাহলে নট কমন নেই। নট কমন নিলে নট cos থিটা প্লাস নট cos থিটা, টুয়াইস নট cos থিটা। এটাই তো আমার এর ভ্যালু, আর তো কিছু না। এটাই তো এর ভ্যালু। তাহলে টুয়াইস নট cos থিটা। তাইলে আমরা ইকুয়ালস পাচ্ছি টুয়াইস নট কোনটা? এই যে এইটা, নট হচ্ছে এইটা। তাহলে হচ্ছে Q/4πε0 r² প্লাস এল স্কোয়ার ইন্টু কস থিটা। আচ্ছা, এই ত্রিভুজটায় তাকাও তো, বা এই ত্রিভুজটায়, ওইটা থিটা, এই ত্রিভুজটায় তাকাও তো। কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এল ডিভাইডেড বাই এইটা। তাইলে এল ডিভাইডেড বাই এইটা, √r² প্লাস এল স্কোয়ার। আচ্ছা, এখানে r² প্লাস এল স্কোয়ার তো পাওয়ার 1 ছিল, এখানে আরো হাফ। তাহলে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা। উপরে 2QL মানে হচ্ছে পি, 2QL মানে কি? পি, ডিভাইডেড বাই 4πε0, 4πε0। এখানে r² প্লাস এল স্কোয়ার, r² প্লাস এল স্কোয়ার, পুরাটার পাওয়ার দিতে পারি আমি হচ্ছে 3/2। পুরাটার পাওয়ার দিতে পারি 3/2। ব্যাস, এইটুকুই, আর তো কিছু না। শেষ। ক্লিয়ার? তাহলে এখন এটা একটু তুমি মিলায়ে দেখে আসো তো, আমাদের ওই ফর্মুলার সাথে কনসিস্টেন্ট কিনা। ওই যে যেই ফর্মুলাটাতে আমরা হচ্ছে আর এর ভ্যালু এল এর থেকে অনেক বড় ধরছিলাম, ওই যে ওই ফর্মুলাটা কি ছিল? ওই ফর্মুলাটা ছিল P/4πε0 r³ √1 + 3 cos² থিটা। এখানে আমাদের থিটার ভ্যালু কত লম্ব দ্বিখণ্ডকের উপরে? মানে ওই ওই সূত্রের যে থিটা, ওই সূত্রের যে থিটা। তাইলে অবশ্যই এটারে থিটা না লিখে অন্য কিছু লিখলে আমাদের ভালো হইতো। আমরা তো থিটা বলতে আবার এইটা বুঝাইছি। তাইলে একটু কি ধৈর্য ধরবা? আমি এই এই অ্যাঙ্গেল গুলার নামটা চেঞ্জ করে দিই, জাস্ট কিচ্ছু না, এই অ্যাঙ্গেল গুলার নামটা চেঞ্জ করে দিচ্ছি।
এই অ্যাঙ্গেলগুলোর নামটা চেঞ্জ করে দিচ্ছি, নামটা থিটার বদলে ফাই দিলাম, এটাও ফাই, তাইলে এটাও ফাই, তাইলে এটাও ফাই। আর এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা ধরছিলাম ওইটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে থিটা না লিখে আমরা খালি ফাই বসাবো, আর কিন্তু কিচ্ছু চেঞ্জ করি নাই। পুরা প্রবলেম যারা বুঝছো তাদের জন্য কোনো অসুবিধাই না। তাহলে ওই কজ ফাই এর জায়গায় আমরা এটা বসাবো আর কি, এই আর কিছু না। তাহলে আমাদের ওই অরিজিনাল সূত্রে যেই থিটা ছিল সেই থিটা তো এখানে 90 ডিগ্রি, এই যে এটার সাথে এটার যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো এটাতে 90 বসাইলে কজ 90-র ভ্যালু কত? শূন্য। তাহলে তো এখানে শুধু ওয়ান। তাহলে তো p/4 পাই ইপসাইলন নট আর কিউব আসার কথা। তাহলে এখানে কি p/4 পাই ইপসাইলন নট আর কিউব আসছে? দেখি। আমরা এখন এইখানে আর এর ভ্যালু যদি বলি যে এল এর চেয়ে অনেক বেশি, তাহলে আর স্কোয়ারের সাথে এল স্কোয়ার যোগ করার দরকার নাই। তাহলে আর স্কোয়ারের উপরে পাওয়ার যদি আমরা 3/2 দেই, তাহলে আর এর পাওয়ার আসে শুধু 3। তাইলে হচ্ছে আমাদের ই এর ভ্যালু আসতেছে p/4 পাই ইপসাইলন নট আর কিউব। আরে তাহলে তো ঠিকই মিলে গেছে। এখানে যা আসছে, এই যে এখানে এটা জিরো দিয়ে দিলে কি, জিরো দিয়ে এই কজ 90 বসালে এটা জিরো দিয়ে দিলে ই এর ভ্যালু এরকম আসে, p/4 পাই ইপসাইলন নট আর কিউব। এক্স্যাক্টলি সেম সেম আসছে না? এইটাই তোমাদেরকে বের করতে বলছিলাম। তাহলে ফর্মুলাটা এইভাবে ডেভেলপ করলেও যা আসে, ওই অরিজিনাল ফর্মুলায় আর এর ভ্যালু এল এর চেয়ে বড় এটা বসাইলে এক্স্যাক্ট সেম জিনিসই আসে। তাহলে জেনেরিক যেটা আমরা বের করছিলাম ওটা কিন্তু খুবই পাওয়ারফুল ফর্মুলা, ওটা সব ক্ষেত্রেই আসলে খাটে। শর্ত কি খালি মানে এল এর তুলনায় আর বড় হইতে হবে অনেকখানি, এইটুকুই। ঠিক আছে। আচ্ছা, সৌরভ বলছো ভাইয়া একবার শুধু ফিগারটা সম্পূর্ণ বললে ভালো হয়। আর রাজু বলছে যে এটা তড়িৎ বলের উপরিপাতন কিনা। হ্যাঁ, তড়িৎ বলের উপরিপাতন। তাহলে যে ফিগারটা আরেকবার একটু বুঝাই দেই, তাহলে ফিগারটা বুঝাই দেই। এখানে মাইনাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ। তাহলে এইটাকে এল, এটা এল, লম্ব দ্বিখণ্ডক 90 ডিগ্রিতে আছে, তার মধ্যে এই কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর। তাহলে এইখান থেকে দূরত্ব কত? √r² + l²। তাহলে এই প্লাস কিউ চার্জের জন্য এদিকে যতটুকু প্রাবল্য তৈরি হবে, মাইনাস কিউ চার্জের জন্য এই দিকেও ততটুকুই প্রাবল্য তৈরি হবে, ভ্যালু সমান। সেই ভ্যালু কত? 1/4 পাই ইপসাইলন নট চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার। ডিস্টেন্স হচ্ছে এইটা, এটাকে স্কোয়ার করলে এইটা হয়। এটারই নাম দিছি আমরা ই নট। এটাই ই1 আর ই2 এর ভ্যালুর সমান। এখন দুইটা সমমানের ভেক্টর একটা বিন্দুতে কাজ করলে লব্ধি ঠিক মধ্যবিন্দু দিয়েই যায়, তাই দুই পাশের অ্যাঙ্গেল দুইটা সমান ধরছি। তো এখানে এই দুইটা অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে সেইটা নিশ্চয়ই মানে এইটা থিটা, এটা থিটা কেমনে বুঝছি? এটা আর এটা সমান মানের ভেক্টর, তাই লব্ধি তাদের সমদ্বিখণ্ডিত করবে, এই দুইটা সমান হবেই। কিন্তু আমি আবার এটাও জানি একটা ত্রিভুজের এই যে বহিস্থ কোণ, যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ এক্সটার্নাল অ্যাঙ্গেল, সেটা দুই বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তো অন্তস্থ কোণ দুইটা তো এখানে সমান সমান, কারণ সমবাহু ত্রিভুজ, এই দূরত্ব যা এই দূরত্ব তা, তাহলে এই দুটাও সমান সমান। আচ্ছা, এই দুটা সমান সমান, এই দুটো যোগ করে সমান সমান অ্যাঙ্গেল হয়েছে, তাহলে এটা ফাই হইলে এটা ফাই হইলে এটাও ফাই এটাও ফাই। এইভাবে হচ্ছে সবগুলো অ্যাঙ্গেল ফাই হয়েছে। তো হইল। তাহলে এখন এই বরাবর উপাংশটা আসলে কত ই1 এর? ই1 cos φ। এই বরাবর এই ই2 এর এই বরাবর উপাংশ কত? ই2 cos φ। তাহলে ই1 আর ই2 cos φ যোগ করলে টুয়াইস ই0 cos φ হয়। ই0 এর ভ্যালু বসাই দিছি, cos φ এর ভ্যালু বসাই দিছি এই ত্রিভুজ থেকে। তাইলে আমি এইটা পাইছি। পুরাটা রিক্যাপ করে ফেললাম। মজার না জিনিসটা? সো যে হাতে কলমে আমার সাথে ক্যালকুলেট করতেছো এবং লিখতেছো তার ডেফিনেটলি মজা পাওয়ার কথা। আর কেউ কেউ ভাবতে পারে যে দূর ভাই কি পাগল নাকি, এগুলো লেখা কি মজা পাওয়া যায়? বাট তুমি যদি কানেকশনটা বুঝতে পারো যে আমরা অন্য একটা মেথডে অন্য একটা ফর্মুলা ডেভেলপ করছি যেটা জেনেরিক, সেইটাতে ভ্যালু বসাইলে এই ফর্মুলাটা হয়ে যায় আপনা আপনি, কারণ এটা স্পেশাল কেস, এটা জেনারেল কেস। তাইলে মজা পাইতে বাধ্য। ওকে, সৌরভ বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করি। আর সত্যি করে বলো, তোমাদের মধ্যে কে আসলে গত ক্লাসটাও করছো এবং সেই ক্লাসের সাথে এইটা মিলায় মজাটাও পাইছো? একজন হইলেও বলো যে একজন গত ক্লাসটা করছো, আজকেরটাও করতেছো, করে এই কানেকশনটা বিল্ড আপ করতে পারছো। ঠিক আছে, এই যে সৌরভ বলছে যে তুমি করছো, ভেরি গুড, ভেরি গুড। তাহলে মিল পাইছো না মানে পুরো জিনিসটার মধ্যে? ঠিক আছে। ওকে। হ্যাঁ, এই যে রাজুও বলছে যে রিয়েল, রাইট। তারপরে এই যে সাইদুর রহমানও বলছে যে করছো, গ্রেট। তাহলে চলো আমরা এর পরে আগাই। এখন তাহলে কি আমরা এটা বলতে পারবো যে ই এর যেই ফর্মুলা ছিল যে কোনো বিন্দুর জন্য, p/4 পাই ইপসাইলন নট আর কিউব √1 + 3 cos² θ, এইটা।
তারপর হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দুর যে ফর্মুলা, লম্ব দ্বিখণ্ডকের উপরে এখানে আমরা কি ধরে রাখছি, এখানে কিন্তু আমরা ধরেই রাখছি যে আর ইজ ফার ফার গ্রেটার দেন এল। তাহলে লম্ব দ্বিখণ্ডকের উপরে যে ফর্মুলা আমরা পাইছি সেইটা এইটা না, P/4πε0 R² প্লাস L² টু দি পাওয়ার 3/2। এখানে আজকে 2 ঘর করা, আগের দিন 1 ঘর করা ছিল, কেন নিশ্চয়ই বুঝতে পারতেছো। এই P/4πε0 R² প্লাস L² টু দি পাওয়ার 3/2। আর যদি আমরা বলি যে আর এর ভ্যালু এল এর চেয়ে অনেক বড়, তাইলে ই এর ভ্যালু আসতেছে P/4πε0 R³ এই জন্য 2 ঘর করছি। আর দ্বিমেরুর অক্ষের উপরে যে কোনো বিন্দু, সেটার ফর্মুলা কি ছিল, এই যে এইটা 2PR/4πε0 R² মাইনাস L² হোল স্কোয়ার, এইটা ছিল। তো সেইখান থেকেও আমরা হচ্ছে এই যে থিটার ভ্যালু 0 বসাইলে এইটা পাই, বা থিটার ভ্যালু 0 বসাইলে এইটা পাই। তাহলে 2PR/4πε0 এইটা। 2PR/4πε0 R² মাইনাস L² হোল স্কোয়ার, এইটা। আর যখন আর এর ভ্যালু আমরা এল এর চেয়ে অনেক বড় ধরি, তখন কত পাইছিলাম অ্যাপ্রক্সিমেট করে, তখন পাইছিলাম 2P/4πε0 R³। 2P/4πε0 বিভবেরটা কি তাইলে আমার নিজে দেখাই দিতে হবে নাকি তুমি পারবা? বিভবেরটা তুমি এখন নিজেই পারবা। বিভবে আমি এই ঘরটা পূরণ করে দিছিলাম, এই ঘরটা পূরণ করার কিছু নাই, কারণ লম্ব দ্বিখণ্ডকের উপরে বিভব হচ্ছে শূন্যই হয়। তাহলে এই ঘরের যেই দুইটা, এখন তুমি একটু নিজে প্লিজ কাইন্ডলি মাথা খাটায় এটা পূরণ করো, অনেক মজা পাবা। সো এই যে তুমি এটা করলা, নিজে করে বের করতে পারলা, শেষ হইলো জিনিসটা, এটাতে তোমার কনফিডেন্সও বুস্ট আপ হবে, এবং এটা দিনের পর দিন তোমার হচ্ছে মোটিভেশন যোগাবে যে আমি নিজেই আসলে সূত্র ডেভেলপ করতে পারি। এটা কিন্তু মারাত্মক। ওকে, তোমাদেরকে অনেক দিন আগে একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনে ওই যে আমরা যে হিসাব করে আসলে প্রুফ করতে পারি T = 2π√L/g, বলছিলাম এটা প্রুফ করা যায়। তো আজকে তোমাদেরকে কাইন্ড অফ সিমিলার একটা প্রুফ দেখাবো। সরল দোলকের বেলায় কিন্তু এটা আমরা প্রুফ করে আসি নাই, বলছিলাম এই জড়তার ভ্রামক থেকে প্রুফ করে নিয়ে আসা যায়, বাট আজকে সিমিলার একটা জিনিস করাবো। এখান থেকে হিন্টস নিয়ে দেখো তো এটা কেউ নিজে করতে পারো কিনা, করলে গ্রুপে পোস্ট দিও একটা। তো চলো আমরা একটু সামনে আগাবো। সো আমাদের একটা প্রবলেম করতে হবে। বলা হচ্ছে যে বায়ু মাধ্যমে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে দ্বিমেরুর কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য এত, 10 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য এত। তাহলে দ্বিমেরু থেকে প্রথমে দূরত্ব হচ্ছে R1, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.05 মিটার। আর এরপরে পরবর্তী দূরত্বটা দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.1 মিটার। তো প্রাবল্য গুলাও দেওয়া আছে, প্রাবল্য E1 E2 দেওয়া আছে। E1 হচ্ছে 2.5 10⁴ নিউটন পার কুলম্ব, E2 হচ্ছে 2 × 10⁻³ নিউটন পার কুলম্ব। তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য বের করতে বলছে, 2L। তো আমাকে বলছে যে 2L ইকুয়ালস কত। তাহলে আমরা এখন ওই অক্ষের উপরে দ্বিমেরুর কেন্দ্র থেকে আর দূরত্বে যেই প্রাবল্য, সেটার ফর্মুলাটা লিখে ফেলি। ফর্মুলাটা দরকার হলে একটু দেখে আসি। তাহলে অক্ষের উপরে যেই প্রাবল্য, সেটার ফর্মুলা কি, 2PR/4πε0 R² - L² হোল স্কোয়ার। তাহলে E1 ইকুয়ালস 2PR1 ডিভাইডেড বাই 4πε0 R1² মাইনাস L² হোল স্কোয়ার। সেম ওয়েতে E2 ইকুয়ালস আমরা কি লিখতে পারবো, 2PR2 4πε0 R2² মাইনাস L² হোল স্কোয়ার। তাহলে এই দুইটার থেকে আমরা যদি একটা কাজ করি, আমরা হচ্ছে E1 ডিভাইডেড বাই E2 করি, তাইলে কি পাবো। তাহলে এখানে কি কি কাটা যাবে একটু খেয়াল করো। 2p 2p কাটা যাবে, 4πε0 4πε0 কাটা যাবে। তাহলে উপরে কি থাকবে, উপরে আমাদের থাকবে হচ্ছে R1, আর এখানে থাকবে হচ্ছে R1 মাইনাস
এল মানে R1 স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। আর নিচে এটা দিয়ে তো ভাগ দিছি, এটাকে এটা দিয়ে ভাগ দিছি, তাহলে নিচে এখানে থাকতেছে হচ্ছে R2। তাহলে এখানে থাকতেছে হচ্ছে R2, এখানে হচ্ছে R2 স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস, এখানে একটু দেখি আমাদের হচ্ছে E1 এর ভ্যালু কত। E1 এর ভ্যালু হচ্ছে 2.5 10⁴, 2.5 10⁴। তারপর হচ্ছে E2 এর ভ্যালু কত, 2 10⁻³ ইকুয়ালস। এইবার এইখানে আসো, R1 কত, 0.05, নিচে R2 কত, 0.1, তারপর হচ্ছে R2 স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। R2 কত, 0.1 স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে R1 মানে 0.05 স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। শেষ। তাহলে এখন এটা তুমি ক্যালকুলেটরে বসায়ে সলভ করো, করে দেখো কত আসে। এখন তো আর আমার কিছু বলে দেওয়া লাগবে না, এল এর ভ্যালু চলেই আসবে এখানে। এল ছাড়া বাকি সব মানে নোন আমি জানি। তাহলে এল এর ভ্যালু এখান থেকে বের করে এখানে বসায় দাও। তাহলে বাকিটুকু সেলফ ক্যালকুলেশন করবা। এই বাকিটুকু সেলফ ক্যালকুলেশন করবা, বাকিও এখনো চাইলে ক্যালকুলেটরে বসাই ফেলতে পারো, কতক্ষণ আর লাগবে। বসায় আমাকে জানাও যে ভাইয়া এল এর ভ্যালু এত, 2L এর ভ্যালু এত। এটা তোমরা এখন ক্যালকুলেটরে বসায় ফেলতে পারো। ওকে, বলছো এই -198 কেমনে আসে? এল এর ভ্যালু -198, তাই কি হয়? মানে এখানে মাইনাস কেন আসবে? মাইনাস তো আসার কথা না, আরেকজন একটু ক্যালকুলেশন করো তো। ও মানে এখানে তো দ্বিঘাত সমীকরণ আসছে, তুমি মনে হয় হচ্ছে ডিরেক্ট সলভে দিছো এই জন্য আসছে। এটা 2 লাইন করে নিয়ে তারপরে কইরো। এই জন্যই তো বললাম বাকি ক্যালকুলেশনটুকু তুমি একটু ঠান্ডা মাথায় কইরো। এই যে এগুলো তো ভ্যালু দেওয়া, কাটাকাটি করো, যা যা কাটাকাটি করা যায়, 10⁻³ 10⁻⁴ কাটাকাটি করো, করে যা ইচ্ছা করো। এখানে হচ্ছে এই যে 0.1 0.05 গুণ করে এই পাশে নিয়ে আসো, এখানে হোল স্কোয়ার বানাও, বানায়ে আর গুণন করো, করে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে নিয়ে আসো, তারপরে না এই জিনিসটা সুন্দরভাবে হবে। তাইলে ঠিক আছে, তাইলে আসবে। এইটুকু বাকিটা ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করো, করেই না হয় জানাইও। এটা কিন্তু লম্বা ক্যালকুলেশন, একটু সময় লাগবে, সময় নিয়েই করো, অসুবিধা নেই। কারণ আমরা জানি যে যদি পাওয়ার বেশি থাকে, মানে এখানে তো এল স্কোয়ারের স্কোয়ার, এল স্কোয়ারের স্কোয়ার, তুমি কি করবা জানো? তুমি ডিরেক্টলি এল এর ভ্যালু বের করবা না, তুমি ডিরেক্টলি এল এর ভ্যালু বের করবা না, তুমি এল স্কোয়ার ইকুয়াল সামথিং ধইরা নাও। তুমি ধইরা নাও যে এল স্কোয়ার ইকুয়ালস এক্স, ধইরা এটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও। কারণ নাইলে এল স্কোয়ারের উপরে যে স্কোয়ার, তোমার L⁴ চলে আসবে। তো তুমি কি চতুর্ঘাত সমীকরণ সমাধান করবা নাকি এখন? তুমি হচ্ছে এল স্কোয়ারকে এক্স ধরে নাও, ধরে এটাকে একটা দ্বিঘাত সমীকরণে পরিণত করো, করে তারপরে করো। তাহলে সেটা আমি একটু লিখে দিই, তাইলে তোমার জন্য এটা করতে অনেক সুবিধা হবে, অনেক। এই যে 2.5 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻³ এদিকে কত আছে আমাদের, 0.05, এখানে আছে 0.1, এখানে আছে 0.1 স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার, এখানে আছে হচ্ছে 0.05 স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। এইভাবে করো, এইভাবে করলে হচ্ছে সহজে অ্যান্সার বের করতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছো? এটা করবা, এগুলো হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন টেকনিক। কারণ আমি তো জানি এখানে আমার এল এর পজিটিভ ভ্যালুটাই দরকার, তাই আমি একবার এখানে হচ্ছে এক্স বের করা মানে এল স্কোয়ার বের করা, তারপর এটার যে পজিটিভ স্কোয়ার রুটটা সেটা নিব, ব্যাস। ওকে, ঠিক আছে, পরে হচ্ছে এল এর ভ্যালু বের করবা, তাহলে দেখবা তাড়াতাড়ি আসবে। এগুলো হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন টেকনিক। সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপরে টর্ক। আচ্ছা, এই যে মিশু আবার সৌরভ ক্যালকুলেশন করছো তাই না? 0.266 আসছে, ঠিক আছে, ভেরি গুড, যা আসে 0.266 আসলে যদি তা ঠিক হয় তাহলে ভালো। সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপরে টর্ক
এইটা ইম্পর্টেন্ট টপিক। এটা দিয়ে যে আমরা মাইক্রোওয়েভটাও ব্যাখ্যা করতে পারবো, মাইক্রোওয়েভ ওভেন যেটা। সো এইটা আমরা একটু ভালো করে খেয়াল করি সবাই। আমি এখানে একটা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড এঁকে নিচ্ছি। ফিল্ডটা মনে করো এই যে এই বরাবর, এই যে এই বরাবর ফিল্ড। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? সুষম তড়িৎ ক্ষেত্র মানে ওই বল রেখাগুলা একদম সমান্তরাল, সব জায়গায় এই বল রেখাগুলো সমান্তরাল, এবং যে কোনো জায়গায় তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান। তাহলে এটাকে বলে সুষম তড়িৎ ক্ষেত্র। তো সুষম তড়িৎ ক্ষেত্র তাহলে কেমনে তৈরি করব আমরা? একটা এই পজিটিভ চার্জ, হ্যাঁ, এটার তড়িৎ ক্ষেত্র কি সুষম কিনা, এটা আমাকে কেউ একজন একটু বলো তো, তোমাদের মধ্যে যে কেউ, যার উত্তর দিতে ইচ্ছা করে উত্তর দাও। এই যে আমরা যে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছি, এটা কি সুষম কি না, এটা আমাকে একটু বলো তো, সুষম তড়িৎ ক্ষেত্র কি না। চারদিকে একদম এগুলো সমান সমান অ্যাঙ্গেলে মনে করো আছে, একদম স্ট্রেট লাইন। তাহলে এটা কি সুষম তড়িৎ ক্ষেত্র নাকি না? এই আইডিয়াটা জরুরি। রাজু বলছো সুষম না, সৌরভ বলছো সুষম, আর মিশুর হচ্ছে 0.266 আসছে। ভেরি গুড, ভেরি গুড। লুৎফুর আবার একটু কশাসলি বলছে যে প্রবাবলি, ইয়া। না, আসলে এটা সুষম তড়িৎ ক্ষেত্র না। এটা সুষম তড়িৎ ক্ষেত্র না, এটা অসম তড়িৎ ক্ষেত্র। অসম তড়িৎ ক্ষেত্র। কেন অসম তড়িৎ ক্ষেত্র? কারণ কাছাকাছি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেশি, দূরে গেলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কম। কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্রে সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একই। তাহলে এটা অসম তড়িৎ ক্ষেত্র যে, আমার বুঝার উপায় হচ্ছে ই ইকুয়ালস 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে আর এর সাথে সাথে ই চেঞ্জ হয়। সুষম তড়িৎ ক্ষেত্র দূরত্বের সাথে সাথে চেঞ্জ হয় না। তাহলে ওইখানে দূরত্বের পার্টটা থাকে না সূত্রের মধ্যে, সূত্রটা অন্যরকম হয়। ওখানে দূরত্বটা বাদ দিয়ে সূত্র তৈরি হয়। তো ওইটা আমরা আরেক ক্লাসে দেখবো, ক্যাপাসিটর যখন পড়বো তখন এটা আমি খুবই ডিটেইলস পড়াবো। বিলিভ মি, মানে তোমাদের জন্য এই স্ট্যাটিকের ক্লাসগুলা এইবার যেইভাবে সাজানো হয়েছে, কেউ যদি ঠান্ডা মাথায় পুরো ক্লাসটা করে, আসলেই তার অ্যাডমিশন পর্যন্ত কভার হয়ে যাবে, সিরিয়াসলি। আর প্র্যাকটিস শিট যদি করো তাহলে তো ডেফিনেটলি। সো এইভাবে সাজানো হয়েছে এবার, অনেক বেশি ইলেবোরেট এবং ডিটেইল ওয়েতে। তো তোমাদের থেকে তো ফিডব্যাকও নিছিলাম যে এই ডিটেইলিংটা তোমরা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতেছো কিনা। তোমরা তো বলছো যে হ্যাঁ ভাই ভালো, ভালোই তো লাগতেছে। আর যদি আবার বলো যে না, আরো কনসাইজ দরকার, সামারি দরকার, তাইলে হচ্ছে ওই যে গত বছরের যে ক্লাসটা, যেটা তোমাদেরকে আর্কাইভ আকারে দিয়ে দেওয়া হয়েছে স্ট্যাটিকের, ওইটা দেখতে পারো। এটা আরেকটু কনসাইজ, ওইটাতে সামারি আকারে আরেকটু কনসাইজ করা আছে, বাট এটা অনেক ডিটেইলড। তো যেটা বলতেছিলাম, এটা অসম তড়িৎ ক্ষেত্র আসলে। আর সুষম তাইলে কেমন? সুষম হচ্ছে এরকম, সুষম হচ্ছে এরকম, এখানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোথাও কোনো পার্থক্য নাই, এরকম একটা তড়িৎ ক্ষেত্রের এক্সাম্পল দেওয়া যায়। সেটা হচ্ছে অসীম তলের মধ্যে যদি চার্জ থাকে সুষমভাবে, তার জন্য যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। অসীম তল বলতে কি বোঝায়? মনে করো এটা একটা অসীম তল, এটা কত দূর পর্যন্ত গেছে তার ঠিক নাই, অসীম তল, কিন্তু আমরা অল্প একটু অংশ আঁকছি। অসীম তল, এই পুরাটা জুড়ে একদম সুষমভাবে পজিটিভ চার্জ আছে। বাট অসীম তল তো এদিকে ওদিকে সব দিকে বিস্তৃত, হ্যাঁ, কিন্তু এখানে আমরা একটা অল্প একটু অংশ দেখতে পাচ্ছি। এটার জন্য যে তড়িৎ ক্ষেত্র, সেটা যে কোনো দূরত্বেই সিগমা বাই টুয়াইস ইপসাইলন নট এইটা হয়। তো সিগমা মানে কি? সিগমা হচ্ছে চার্জ ঘনত্ব। হ্যাঁ, চার্জ ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব। চার্জের তলমাত্রিক ঘনত্ব প্রতি মিটার স্কয়ারে কতটুকু চার্জ আছে, তলমাত্রিক ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব। দেখো তো এখানে কি ডিসটেন্স আছে না নাই? সিগমা বাই 2 ইপসিলন নাই তো। বাট সিগমা বাই 2 ইপসিলন কেন, এটা পরে শিখবো আমরা, এই আমরা স্থির তড়িৎ এটা শিখবো। তো এটাতে দূরত্ব পার্টটা নাই, সো এটা কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র। আর ওইটা অসম। আশা করি বুঝতে পারছো পার্থক্যটা, মনে হয়। ওকে, তাহলে এবার একটু আসি, সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপরে টর্কটা আসলে কত, এইটা আমরা বের করতে চাই। তাহলে আমরা এখন এখানে একটা দ্বিমেরু আগে বানাই এই জায়গায়। সো একটা দ্বিমেরু আমরা এখানে রাখলাম, এই যে দ্বিমেরু, আমরা দ্বিমেরুটা এখানে রাখছি, এমন ভাবে রাখছি, এই যে এটা মনে করো আমাদের যে দ্বিমেরুটা, এটা তার কেন্দ্র, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এখন দেখো, এইখানে যদি প্লাস কিউ চার্জ থাকে, এখানে যদি আমাদের মাইনাস কিউ চার্জ থাকে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই।
তাহলে তড়িৎ ক্ষেত্র পজিটিভ চার্জের উপরে জানি কোন দিকে ধাক্কা মারে, তড়িৎ ক্ষেত্র যেদিকে সেদিকেই তো। কারণ একটা তড়িৎ ক্ষেত্র এই দিকে, এই কথাটার মানে হচ্ছে হয় তোমার এদিকে পজিটিভ চার্জ আছে, নাইলে এদিকে সব নেগেটিভ চার্জ আছে, অথবা এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ দুইটাই আছে। তাইলে তো হচ্ছে এরকম তড়িৎ ক্ষেত্র তৈরি হওয়া সম্ভব। যেমন এখানে হচ্ছে অসীম পর্যন্ত খালি এদিকে খালি পজিটিভ চার্জ ছিল, তাহলে এরকম তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে পজিটিভ চার্জকে তো পজিটিভ চার্জ ধাক্কা মারবেই, বা নেগেটিভ চার্জ তো পজিটিভ চার্জকে কাছে টানবেই। তাইলে পজিটিভ চার্জ তড়িৎ ক্ষেত্র বরাবর বল অনুভব করে, নেগেটিভ চার্জ তড়িৎ ক্ষেত্রের বিপরীতে বল অনুভব করে। তাহলে এইটার উপরে এদিকে একটা ফোর্স কাজ করবে, এইটার উপরে এই বরাবর একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সের মান এফ, সেটার মান হচ্ছে ই ইন্টু কিউ। ই ইন্টু কিউ, শুধু মান বলছি কিন্তু মানটা হচ্ছে এই এফ ইকুয়ালস ই ইন্টু কিউ, কোন দিকে, এদিকে। আর এটার উপরও একই ফোর্স কাজ করবে, কিন্তু যেহেতু এটা নেগেটিভ চার্জ তাই বিপরীত দিকে, এফ ইকুয়ালস ই কিউ। তাহলে এই পরিমাণ বল কাজ করতেছে। তো দুইটা বল, একটা একটা লাঠির উপরে, এই যে এটা একটা লাঠি, এই লাঠিটার উপরে এদিকে আর এদিকে দুইটা বল কাজ করতেছে। তাহলে ওদের উপরে আমরা টর্কটা বের করব কেমনে? টর্ক বের করার নিয়ম হচ্ছে এই যে ঘূর্ণন বিন্দু, এই ঘূর্ণন বিন্দু থেকে এই যে দেখো এতটুকু দূরত্বে আমি যে বল প্রয়োগ করতেছি, ওই টাউ, আমরা যদি ভেক্টরে চলে যাই, টাউ ইকুয়ালস কি আর ক্রস এফ। তো সেটাকে বাংলায় যদি আমি ইন্টারপ্রিট করে বলতে চাই, তাইলে এই ক্ষেত্রে সেইটা হয়ে দাঁড়াবে যে এইরকম সমান ও বিপরীত দুইটা বল যদি একটা বস্তুর উপরে কাজ করে, সমান কিন্তু বিপরীত দুইটা বল যদি একটা বস্তুর উপরে কাজ করে, তখন টর্কের মানটা হয় যে কোনো একটা বল ইনটু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। ওই যে লম্ব দূরত্ব আসছে সাইন থেকে আসলে। তাহলে বাংলায় বললে এই যে এই ফোর্স আর এই ফোর্স এরা কি সমান ও বিপরীত, তাহলে একটা বস্তুর উপরে কাজ করতেছে, তাহলে টর্ক কত হবে? তাহলে এখানে টর্ক টাউ, এটা হবে হচ্ছে যে কোনো একটা ফোর্স ইনটু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। কেমনে বের করব? এই ফোর্সটাকে এদিকে আমি তার ক্রিয়া রেখাটাকে এক্সটেন্ড করি, করে ওইটার উপর থেকে লম্বটা নিই, তাহলে এটাই তো লম্ব দূরত্ব। আচ্ছা, এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেল তো অবশ্যই থিটা, কারণ কি অনুরূপ কোণ। এই পুরা দূরত্বটা কত? এটা তো আমরা জানি, ডাইপোলের লেংথ টুয়াইস এল। তাইলে এই দূরত্বটুকু কতটুকু হবে? টুয়াইস এল এখানে, থিটা এখানে, তাহলে এটা হচ্ছে টুয়াইস এল সাইন থিটা। টুয়াইস এল সাইন থিটা। তাহলে এখানে আমাদের সেই টুয়াইস এল সাইন থিটা বসবে, টুয়াইস এল সাইন থিটা এটা বসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের টর্কের ভ্যালু। তাহলে এখন এইটা যদি টর্কের ভ্যালু হয়, তাহলে একটু দেখি, এখানে কিউ আর টুয়াইস এল এটা মিলে বানায় ফেলা যায় পি। কিউ আর টুয়াইস এল মিলে বানায় ফেলা যায় পি। তাহলে এটা হয়ে গেল পিই সাইন থিটা, পিই সাইন থিটা। তাহলে এইটাই আমাদের এই ডাইপোলের উপরে টর্কের মান, এইটাই ডাইপোলের উপরে টর্কের মান। আচ্ছা, টর্কের কি দিক আছে? হ্যাঁ আছে। কেমনে? এই যে এইদিকে বল আর এইদিকে বল প্রয়োগের কারণে আমাদের এই জিনিসটা কেমনে ঘুরতে চাইবে, এইভাবে ঘুরতে চাইবে, এই যে এইরকম করে ঘুরতে চাইবে। তাহলে এরকম করে যদি ঘুরতে চায়, তাহলে যেরকম করে ঘুরতে চাচ্ছে সেখানে আমরা ডান হাতের 4 আঙ্গুল ঘুরাবো সেইভাবে। তাহলে বুড়ো আঙ্গুল যেদিকে নির্দেশ করবে, অর্থাৎ বোর্ডের ভিতরের দিকে, সেটা হচ্ছে টর্কের দিক। টর্ক যেহেতু ভেক্টর হিসেবে ধরি আমরা, তাহলে সেটা হচ্ছে টর্কের দিক। তাহলে এখানে টর্কের দিক কোন দিকে? বোর্ডের ভিতরের দিকে লম্বভাবে, বোর্ডের ভিতরের দিকে লম্বভাবে। ব্যাস, তাহলে টর্কের তো ফর্মুলা আমরা পাইলাম, তাই না? ওকে, দরকার ডিটেল কিরকম কি, ধরো হচ্ছে অ্যাডমিশনে যেই প্রবলেমগুলো আসে সেগুলোর যদি তুমি ক্রাইটেরিয়া ব্রেকডাউন করো, ওইখানে দেখবা 2 থেকে 3 রকমের হচ্ছে ব্রড ক্যাটাগরি আছে। একরকম হচ্ছে সিঙ্গেল ফর্মুলা সলিউশন। কোন একটা অঙ্ক তোমাকে দিছে, সিঙ্গেল একটা ফর্মুলায় বসাইছো, অ্যান্সার বের হয়ে গেছে। আবার কতগুলো অঙ্ক আছে 2টা ফর্মুলা বা 3টা ফর্মুলা লাগে অ্যান্সারটা বের করতে গিয়ে। ওই প্রথম ফর্মুলায় ধরো 4টা প্যারামিটার, দ্বিতীয় ফর্মুলায় ধরো 3টা প্যারামিটার, চতুর্থ মানে পরের ফর্মুলায় মনে করো 2টা প্যারামিটার। তাইলে সবগুলা প্যারামিটারের মধ্যে প্রথম ফর্মুলার 2টা দিয়ে দিছে, দ্বিতীয় ফর্মুলার হয়তো একটা দিয়ে দিছে, তৃতীয় ফর্মুলার একটা দিয়ে দিছে, তাহলে বাকিগুলো তোমাকে বের করে করে নিতে হচ্ছে। তাহলে যে মাল্টিপল ফর্মুলা, একটা থেকে ভ্যালু বের করে করে আরেকটায় বসানো, এরকম কিছু অঙ্ক আসে, তাই না? সো হোয়াট ইফ আমি তোমাদেরকে যদি ওইরকম কিছু অঙ্ক সিরিয়াল বাই এমনিই করাই, যে কমপ্লেক্স একটা অঙ্কের আগে যা যা লাগতেছে সেগুলো আগের অঙ্কগুলোতে আছে, তাইলে অনেকের জন্য গ্রাস্প করতে সুবিধা হয়।
অনেকে হ্যাঁ ধাপ করে একবারে ওইটাই গ্রাস্প করতে পারে, বাট অনেকে আবার ওই ব্রেকডাউনটা পাইলে কনফিডেন্স বুস্ট আপ হয়, সে তখন পরেরটা তখন নিজে সাহস করে ধরতে পারে। আমার অভিজ্ঞতায় যেটা বলে যে অনেকে ওই অ্যাডমিশনের সময় গিয়ে সাফার করে কেন, কারণ প্রথমেই ওরা ওই থার্ড স্টেপের অঙ্কগুলা দেখে, তো অ্যাডমিশনে এগুলাই তো সাধারণত আসে। সো ওই থার্ড স্টেপের অঙ্কটা দেখে অনেকে ওইটা অ্যাটেম্প্ট করতে সাহস করে না, বা পড়া শুরু করতেই মানসিক একটা ইয়া কাজ করে, ভীতি কাজ করে, ওইটা ভেঙে দেওয়ার জন্য, ওইটা দূর করার জন্য। ওকে। আচ্ছা, এমসিকিউ, এমসিকিউ নিয়ে কথা বলবো। এমসিকিউর জন্য একদম খুবই ডিটেইল তোমাদের ইনস্ট্রাকশন দিব। সামিউল বলছে যে ভাই অসীম তলেরটা আরেকবার, এইটা প্রুফ করে দেখাই নাই কিন্তু। অসীম তল মানে হচ্ছে যে এই তলটা এটা আমার দিকে আসছে, বোর্ডের ভিতরের দিকে চলে গেছে অসীম পর্যন্ত, এই তলটা উপরের দিকে গেছে, নিচের দিকে গেছে অসীম পর্যন্ত। এইরকম একটা অসীম তল জুড়ে যদি প্রতি মিটার স্কয়ারে সিগমা কুলম্ব চার্জ থাকে, তাহলে সেই চার্জ ঘনত্বটা হচ্ছে সিগমা কুলম্ব পার মিটার স্কয়ার। সেই সিগমাকে টুয়াইস ইপসাইলন দিয়ে ভাগ করলে, ইপসাইলন হচ্ছে শূন্যস্থানের ভেদনযোগ্যতা, তাইলে হচ্ছে এই বরাবর সুষম তড়িৎ ক্ষেত্রের মান পাওয়া যায়। তুমি যত দূরেই যাও তড়িৎ ক্ষেত্রের মান এতটুকুই থাকে, বাড়েও না কমেও না। তো এটা আমরা পরে প্রুফ করব। সামিউল আশা করি বুঝতে পারছো। ওকে, ভেরি গুড। তাহলে আমরা একটু সামনে আগাই। এখন আমরা জানতে চাই একটা দ্বিমেরুর বিন্দু আধানগুলার মান যথাক্রমে 8 মাইক্রোকুলম্ব আর -Q -8 মাইক্রোকুলম্ব। আধান দুইটার স্থানাঙ্ক 2 - 1.5। ও না না, 2 - 1 5, আর আরেকটা হচ্ছে 104। তাহলে দ্বিমেরুটা যদি E = 0.2 I ভোল্ট পার মিটার মানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থান করে, তাহলে দ্বিমেরুর উপরে ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করো। দ্বিমেরুর উপরে ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করো। এইটা তাইলে আমরা কিভাবে করব, তুমি একটু চিন্তা করো। তাইলে প্রথমে একটু খেয়াল করে দেখো, এই যে এই এখানে যে স্থানাঙ্ক দিছে, এই স্থানাঙ্কগুলা ত্রিমাত্রিক না? এই স্থানাঙ্কগুলা ত্রিমাত্রিক। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক দিলেও তোমার তড়িৎ ক্ষেত্রটা কোন বরাবর এটা কি খেয়াল করছো? তড়িৎ ক্ষেত্রটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর। তড়িৎ ক্ষেত্রটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর। তাইলে এইখানে এক্স ওয়াই জেড অক্ষটা ডিফাইন করে নেওয়াটা জরুরি। তাহলে আমরা একটু এক্স ওয়াই জেড অক্ষটা ডিফাইন করে নেই। একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই বোর্ডটাকে আমরা এক্স ওয়াই তল ধরতে পারি, তাহলে জেড বাইরে বা ভিতরে ঢুকবে, তাই না? তাহলে আমরা সেটাই করি, চলো। এই আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এই যে বাইরের দিকে যে আসতেছে সেইটা হচ্ছে আমাদের জেড অক্ষ। তো এইটা দিয়ে আমরা বুঝাই লম্বভাবে বাইরে, লম্বভাবে বাইরে, আর এইটা দিয়ে আমরা বুঝাই লম্বভাবে ভেতরে, তাই না? তাহলে এই ক্ষেত্রে এক্স আর ওয়াই হাত দিয়ে কার্ল করলে বাইরের দিকে আসে। সো এটা হচ্ছে আমাদের জেড এর দিক। এখন তুমি একটু চিন্তা করো, আমাদের এই স্থানাঙ্ক অনুযায়ী এই বিন্দুগুলো আসলে কোথায়, এই বিন্দুগুলা কোথায়? তাহলে এইখানে টর্কটা আসলে কেমন হবে এইটা আমার মনে হয় ওই টর্ক এক্সপ্লেন করার জন্য প্রথমেই এই প্রবলেমটা একটু জটিল হয়ে গেছে। এটার চেয়ে সহজ একটা প্রবলেম দিয়ে শুরু করলে আসলে ভালো হইতো। তো যাই হোক, তো এক কাজ করি, আমি এটার চেয়ে সহজ একটা প্রবলেম দিয়ে শুরু করি, তারপরে হচ্ছে আবার এটাতে ফিরে আসবো। এই অঙ্কটারই দুই ভাগে ভাগ করে ফেলি। যে অ্যাপ্রোচটার কথা বলতেছিলাম সেটা এইখানেই খাটায় ফেলি, চলো। তাইলে এইখানে আমি একটু জিনিসটাকে সিম্পলিফাই করে দেই। এই যে স্থানাঙ্কে জেড অ্যাক্সিসটা কাইটা দিলাম, জেড অ্যাক্সিসটা কাইটা দিলাম, পরেরটাতে আবার রাখছি, এটা পরের পৃষ্ঠা। এই যে আগের পৃষ্ঠায় জেড অ্যাক্সিসটা কাইটা দিলাম, এখন তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমি জেড না রাখি, এখানে জেড না রাখি। এই যে, তাইলে এখন দেখো, তাহলে স্থানাঙ্ক কত কত? এই যে +8 মাইক্রোকুলম, 2 - 1। তাহলে এই যে 1, এই 2, এই -1, এই যে এইখানে আছে। তারপরে হচ্ছে 1 0, তাহলে এই যে 1 0, এই যে এইখানে আছে। তার মানে আমাদের ইয়েটা হচ্ছে এইরকম, ডাইপোলটা হচ্ছে এইরকম। তাহলে এটা হচ্ছে আমাদের ওই 1, 0, আর এটা হচ্ছে আমাদের 2,
-1। এখন এই যে 1,0 আর 2,-1 যে হইলো, তার মধ্যে এইটা হচ্ছে আমাদের সেই মাইনাস কিউ চার্জটা। কোথায় লিখবো? এটা বেশি ছোট হয়ে গেছে, আমি বরং এই ছবিটার একটু বড় করে দেই। আমার তো লাগবে এইটুকু, এগুলি লাগবে না, এগুলি লাগবে না। এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এই এতটুকু, এটাকেই বড় করে দিই। এই যে এখন আরেকটু ক্লিয়ার দেখা যাইতেছে আশা করি। সো এটা হচ্ছে আমাদের সেই মাইনাস কিউ চার্জ, এটা হচ্ছে আমাদের সেই প্লাস কিউ চার্জ। আচ্ছা, কে বলতে পারবা আমাদের এখানে অক্ষের সাথে অ্যাঙ্গেলটা কত? অক্ষের সাথে এটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে, এটাও তো এক, এটাও এক, তাহলে এই কোণাকুনি যে কর্ণ, এটা কত ডিগ্রিতে আছে? 45 ডিগ্রিতে আছে, তাই না? তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিংবা এই অ্যাঙ্গেলটা, এগুলাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এখানে থিটা ইকুয়ালস হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি, তাই তো? নাকি, নাকি না? তুমি একটু চিন্তা করো। এই যে এইটা 1,0, এটা কত? 2, -1। তাহলে এখান থেকে এটা কি এক ঘর সামনে এক ঘর নিচে, তাহলে এই কোণাকুনি যদি কর্ণ আঁকি, এটা কি বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে এটা বর্গক্ষেত্রের বাহুর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে থিটা হচ্ছে 45। আর টর্ক বের করতে গেলে আমার তো হচ্ছে এই দ্বিমেরুর দৈর্ঘ্যটা দরকার, দ্বিমেরুর দৈর্ঘ্যটা দরকার। তাহলে দ্বিমেরুর দৈর্ঘ্য অর্থাৎ টুয়াইস এল, সেটা কত? সেটা হচ্ছে এই যে এই দুইটার মধ্যে হচ্ছে দূরত্ব। আচ্ছা, এই দুইটার মধ্যে দূরত্ব কিভাবে বের করে? এই দুইটার মধ্যে দূরত্ব কিভাবে বের করে? দুইটা পয়েন্ট দেওয়া আছে, দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কিভাবে বের করে? ওই যে ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, তাই না? তাহলে ভুজ আর কোটি, ভুজ মানে কি? এই যে এক্স এর, তাহলে এখানে 1 আর এখানে এক্স কত? 2, তাহলে পার্থক্য হচ্ছে 1। কোটি 0, -1, তাহলে পার্থক্য হচ্ছে 1, √2। তাহলে 2 হচ্ছে √2। তাহলে এখন আমরা টর্ক বের করতে পারবো কি না? তাহলে টাউ ইকুয়ালস পি ই সাইন থিটা, পি ই সাইন থিটা, এইটা। তাহলে এই টর্কটা কোন দিকে একটু সবাই খেয়াল করো। তাহলে পি ই সাইন থিটা, পি এর ভ্যালু কত? 2L ইন্টু কিউ, ই এর ভ্যালু বসাবো sin 45 বসাবো। তাহলে 2L হচ্ছে আমাদের √2, কিউ কত আমাদের? 8 মাইক্রোকুলম্ব, 8 × 10⁻⁻6। ই কত আমাদের? ই ই ই ই হচ্ছে 0.2, ই হচ্ছে এই যে এই বরাবর, এই বরাবর ই, এক্স অক্ষ বরাবর ই। তাহলে ই হচ্ছে 0.2, 0.2 ইন্টু sin 45, sin 45। এটা আমরা কোন তলে দেখতেছি? এই যে এক্স ওয়াই তলে দেখতেছি। তাহলে এই যে টর্কটা কোন দিকে হবে? এই যে এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, মাইনাস চার্জ হচ্ছে এদিকে যাবে, প্লাস চার্জ এদিকে যাবে। তাহলে বস্তুটা ঘুরতে চাইবে কিন্তু এইভাবে, বস্তুটা এইভাবে ঘুরতে চায়, তাহলে হচ্ছে টর্কটা বাইরের দিকে। তাহলে টর্কের ডিরেকশন হচ্ছে লম্বভাবে বাইরের দিকে, অর্থাৎ জেড অক্ষের দিকে। তাহলে এটা হচ্ছে টর্কের ভ্যালু। টর্কের ভ্যালু কত? আমি একটু ক্যালকুলেটরে বসাই। ফিগারটা মিররে কল্পনা করলে আরো ইজিলি বোঝা যায়। সৌরভ যেটা বলছো, মিররে কল্পনা করব? ইচ্ছা করো, সমস্যা নাই তো। √2 ইন্টু 8 × 10⁻⁻6 ইন্টু 0.2 ইন্টু sin 45, ডিগ্রি মোডে আছে ক্যালকুলেটর। তাহলে হচ্ছে 1.6 10⁻⁻6। তাহলে এটা হচ্ছে 1.6 10⁻⁻6। তাহলে এই টাউ এর যদি আমি ভেক্টর ফর্ম চাই, মনে করো এটাকে আমি টাউ 1 ধরছি, টাউ 1, তাহলে সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻6। এটার ডিরেকশন হচ্ছে
জেড এর দিকে, তার মানে হচ্ছে কে, এই যে এখানে কে বসাবো এইটা। তাহলে এটুক পর্যন্ত আমরা করলাম। এখন হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে এখন যদি হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট থাকে, তাহলে হচ্ছে আমরা ভেক্টরের ক্রস দিয়ে সলভ করব। আমরা হচ্ছে ভেক্টরের ক্রস দিয়ে সলভ করব। ওইটাই নামাজের পরে দেখাইতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আনাস অলরেডি বলে ফেলছো। সো আমি প্রথমে দ্বিমাত্রিক কেসটা দেখাইতে চাইছি, কারণ অনেক ক্ষেত্রেই তোমার আসলে এইটা আসবে, অনেক ক্ষেত্রেই তোমার এইটা আসবে, তো এই কেসটা আগে একটু দেখায় নিলাম। তো এরপরে ত্রিমাত্রিক যেটা আসবে, সেটাতে হচ্ছে আমরা ডিরেক্টলি ভেক্টরের ক্রস দিয়ে করব, ওইটাতে যাচ্ছি একটু পরে। তাহলে এখন আপাতত আমার এখানে হচ্ছে 6টা 36 বাজে, তাহলে হচ্ছে 55 পর্যন্ত নামাজের ব্রেকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ব্রেক 55 পর্যন্ত। ওকে, তো এটাই আমরা বলতেছিলাম যে এখন এই পেজটা একটু ক্লিয়ার করি। সো এইটা হচ্ছে 2। এখন এই যেরকম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থাকলে আমরা কি করব? তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থাকলে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমরা আবার এই ফর্মুলাটাতে একটু ফিরে যাই। আমরা টাউ ইকুয়ালস স্কেলার ফরম্যাটে লিখছি না, পিই সাইন থিটা। তাহলে এইটাকে আমরা হচ্ছে ভেক্টর ফরম্যাটে যদি লিখি, তাহলে টাউ ইকুয়ালস হয় পি ক্রস ই, নাইলে ই ক্রস পি। দুইটারই ভ্যালু তো হচ্ছে পি ই সাইন থিটা। এখন এখান থেকে দেখে আমরা ডিসিশন নিতে পারবো যে পি ক্রস ই নাকি ই ক্রস পি। যেমন এইখানে তোমাকে যে কেউ যদি জিজ্ঞেস করে এই ডাইপোল ভ্রামকের দিক কোন দিকে, এই যে মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে পি এর দিক কিন্তু এদিকে, এই যে এটা হচ্ছে পি এর দিক। আর পি আর ই এর মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে আমরা একটু দেখি, এখানে অ্যাকচুয়ালি ডাইপোলটা আমরা দেখছিলাম এইভাবে ঘুরে, অর্থাৎ বোর্ডের ভিতরের দিকে হচ্ছে টর্কের ডিরেকশন। আমরা যদি ই ক্রস পি করি, ই থেকে পি এর দিকে, তাহলে বাইরে আসে। আর যদি পি ক্রস ই করি, তাহলে ভিতরে আসে। তাহলে দিক মিলে যায়। তাহলে টাউ হচ্ছে পি ক্রস ই, টাউ হচ্ছে পি ক্রস ই। তাহলে টাউ পি ক্রস ই যেহেতু হচ্ছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, সবার সাথে ম্যাচ করে যাবে। ওকে, তো ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম। এটাও চাইলে আমরা ক্রস দিয়ে করতে পারতাম, এটা আমরা ক্রস দিয়ে করব। তাহলে ই তো অলরেডি আমাদের দেওয়াই আছে, তাহলে ই হচ্ছে 2, মানে 0.2 আই। আর এখানে পি তাইলে কত? পি হচ্ছে 2s l ইন্টু কিউ। তাহলে 2s l কত? এটা আগে আমরা একটু আলাদা করে এখানে দেখে নিই। 2s l সেটা হচ্ছে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে একটা ভেক্টর, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে একটা ভেক্টর। তাহলে মাইনাস চার্জের স্থানাঙ্ক কত? 104, 1,0,4। এটা মনে করো হচ্ছে আমাদের এই ভেক্টরটা, এই যে এইটা। আর প্লাস চার্জ কোনটা? 2,-1,5, 2,-1,5 এইটা। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে 1,0,4, 2,-1,5, তাহলে এই ভেক্টরটা আসলে আহ, কতটুকু, মানে এই ভেক্টরটাকে আমরা কি লিখব? তো এখানে হচ্ছে শেষ বিন্দুর স্থানাঙ্ক থেকে আদি বিন্দুর স্থানাঙ্ক, মানে পরেরটা থেকে আগেরটা হচ্ছে তোমার বিয়োগ দিতে হয়। তাহলে 2 থেকে 1 গেলে কত থাকে তোমার? 1। তারপর হচ্ছে -1 থেকে 0 গেলে -1, 5 থেকে 4 গেলে 1। এইটা হচ্ছে তোমার টুয়াইস এল। তাহলে তুমি এখানে লিখবা টুয়াইস এল, তার মানে হচ্ছে আই মাইনাস জে প্লাস কে ইন্টু কিউ কত? 8 মাইক্রো, 8 × 10⁻⁻⁶। তো এইটা হচ্ছে তোমার টুয়াইস এল কিউ। তাহলে তুমি হচ্ছে পি জানো, ই জানো। তাহলে এরপরে তাহলে টাউ ইকুয়ালস কি লিখবা? টাউ ইকুয়ালস পি ক্রস ই। ক্যালকুলেশন তুমি এখন নিজেই করতে পারবা, ক্রস গুণনের মতো করে সাজাও, সাজায় হচ্ছে ক্যালকুলেশনটা করে ফেলো। ওকে, তাহলে গেল এইটা। এরপরে দেখো, সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরু ঘুরাইতে কৃত কাজ। সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরু ঘুরাইতে কৃত কাজ। তাহলে আমরা আবার ওই সেই আমাদের
তড়িৎ ক্ষেত্রটা নিলাম ই। আমাদের এই থিওরির মধ্যে এই ঘুরাইতে কৃত কাজটা বাকি আছে, আর সরল ছন্দিত স্পন্দন এটা যে হয় এইটুকু বাকি আছে। তো তোমাদের আজকে আমি মোটামুটি শুধু থিওরিটা পড়াবো, কালকে তো আবার ক্লাস আছে। কালকে হচ্ছে এখানে 2-4টা আরো ম্যাথ আছে, এগুলা করাবো। তো সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরু ঘুরাইতে কৃত কাজ, তাহলে এটা আমরা কিভাবে ডিল করব? এই যে আবার দেখো, আমাদের এই যে প্লাস কিউ, এটা কোন দিক বরাবর? এদিক বরাবর বল অনুভব করে। মাইনাস কিউ, এটা কোন বরাবর? এদিক বরাবর বল অনুভব করে। তাহলে এটার জন্য মাঝখানের অ্যাঙ্গেলটা থিটা। এখন আমরা একটু চিন্তা করি যে আমরা এটাকে খুব সামান্য একটু পরিমাণে ঘুরাবো, এটাকে খুব সামান্য একটু পরিমাণে ঘুরাবো। তার মানে এই যে এটাকে ঘুরাই এইখানে আনছি, এটাকে ঘুরাই এইখানে নিছি। এই যে অল্প একটু পরিমাণে ঘুরাইলাম, এই অল্প একটু পরিমাণটা হচ্ছে ডি থিটা। এই ডি থিটা পরিমাণে আমরা ঘুরাইলাম। তাহলে কৃতকাজ কত? এই অল্প একটু ঘুরাইতে যে কৃতকাজ ডি ডাব্লিউ, সেটা হচ্ছে টাউ ডি থিটা। সেটা কি? টাউ ডি থিটা। তাহলে হচ্ছে পুরোপুরি থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত ঘুরাইতে আমার যে টোটাল কৃত কাজ, এই যে থিটা 1 থেকে শুরু করে থিটা 2 পর্যন্ত ঘুরাইতে টোটাল যে কৃত কাজ, সেটা হচ্ছে টাউ ডি থিটাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে। এখন টাউ এর ভ্যালু কত? টাউ এর ভ্যালু হচ্ছে পি ই সাইন থিটা। তুমি এইটাকে থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করো, দেখো কি আসে। তাহলে পি আর ই এই দুইটা এখানে কনস্ট্যান্ট, তাহলে এখানে হচ্ছে পি ই সামনে চলে আসবে। আচ্ছা, সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে কি আসে? সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে কি আসে? হ্যাঁ, সবাইকে বলে দিব। ঠিক বলছো। ওকে, বলো, সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে কি আসে? কস থিটা নাকি মাইনাস কস থিটা? কোনটা? মাইনাস কস থিটা। তাহলে মাইনাস কস থিটায় আমি যদি এখন হচ্ছে লিমিট বসাই, তাইলে হচ্ছে কস থিটা 1 মাইনাস কস থিটা 2। যদিও কস থিটা 2 উপরে ছিল, ওই মাইনাসটাকে ইনকর্পোরেট করতে গিয়ে আমি লিখলাম কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এইটাই তাহলে কৃত কাজ। সুতরাং ডাব্লিউ ইকুয়ালস পি ই কস থিটা 1 মাইনাস কস থিটা 2, এটা। তাহলে cos θ1 মাইনাস cos θ2, এটা হচ্ছে আমাদের কৃত কাজ। প্রবলেমটাও সলভ করা যাবে, এই প্রবলেমটাও সলভ করা যাবে, এগুলা কালকে করাই দিচ্ছি। কিন্তু এই যে আরেকটা থিওরি আছে, এইটা একটু দেখাই, এটা সবাই একটু খেয়াল করো। সেটা হচ্ছে, আমি যদি তড়িৎ ক্ষেত্রে, এই যে এরকম তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরুকে রাখি, মনে করো এইভাবে রাখলাম, এই যে একটা দ্বিমেরুকে এইভাবে রাখলাম, তাহলে এদিকে হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রের দিক, এখানে হচ্ছে প্লাস চার্জ আছে, এখানে হচ্ছে মাইনাস চার্জ আছে। ও আসলে কি করতে চায়? প্লাস চার্জটা এদিকে সামনের দিকে যাইতে চায়, মাইনাস চার্জটা এদিকে যাইতে চায়। তাহলে ও আসলে ঘুরে নিজেকে তড়িৎ ক্ষেত্রের সাথে অ্যালাইন করতে চায়, নিজেকে তড়িৎ ক্ষেত্রের সাথে এই যে এইভাবে অ্যালাইন করতে চায়, এই যে এরকম করে অ্যালাইন করতে চায়। সো ও এই পজিশনে আসতে চায়, এই যে এরকম একটা পজিশনে আসতে চায়, একটু বড় হয়ে গেছে দাঁড়াও। ও হচ্ছে এই যে এই পজিশনে আসতে চায়, এরকম জায়গায় আসতে চায়। কিন্তু এইখান থেকে ঘুরে সে এইখানে এসে হঠাৎ করে না থামতে পারে না, তার তো নিজের একটা জড়তার ভ্রামক আছে। তাহলে জড়তার কারণে সে এখানে থামতে না পেরে উল্টা দিকে আরো তত দূর পর্যন্ত চলে যায়, এই যে এতখানি পর্যন্ত চলে যায়, এই যে এতখানি পর্যন্ত চলে যায়। তাহলে এই যে এখানে চলে গেল, এখানে চলে গেলে এই যে প্লাস কিউ চার্জ এখানে, মাইনাস কিউ চার্জ এখানে, তাহলে সে কি এইখানে থেমে থাকবে? না, এখানে সে থেমে আবার সে তো এই জায়গায় আসতে চায়, তার তো সাম্যাবস্থা এইটা, তড়িৎ ক্ষেত্রের যে রেখাটা এই বরাবর হচ্ছে ওর সাম্যাবস্থা। ও আবার এদিকে ফিরে আসতে চায়, এরকম। তাহলে আবার এসে এই বরাবর এসে থামতে পারে না, আবার এদিকে চলে যায়। তাহলে এই যে এখানে যে থিটা অ্যাঙ্গেলটা যত দূর পর্যন্ত যায়, এটা হচ্ছে ওর কৌণিক বিস্তার। তাহলে এই মাঝখানের যে সাম্যাবস্থায়, সাম্যাবস্থাকে কেন্দ্র করে এদিকে থিটা 'a', এদিকে থিটা 'a', এইভাবে সে হচ্ছে দুলতে থাকে, দুলতে থাকে, দুলতে থাকে। তাহলে ওর একটা সরল ছন্দিত স্পন্দন হইতে থাকে এইখানে, এটার একটা সরল ছন্দিত স্পন্দন হইতে থাকে। হবে না। ওকে, যেটা বলতেছিলাম, এই যে সরল ছন্দিত স্পন্দন হবে, এই সরল ছন্দিত স্পন্দনের আমরা হচ্ছে পর্যায়কাল বের করতে চাই, পর্যায়কাল। ঠিক আছে, তাহলে পর্যায়কাল কত এটা একটু আমরা দেখি। তাহলে এই যে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর সরল ছন্দিত দোলনের পর্যায়কাল। তাহলে এখানে আবার আমি একটু তড়িৎ ক্ষেত্রটা আঁকি। এই যে এটা আমার তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে আমাদের ই, এইখানে হচ্ছে আমাদের এই যে
ডাইপোলটা আছে এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ। আর এদের মধ্যবর্তী যেই দূরত্ব, এই দূরত্বটাকে তো আমরা টুয়াইস এল বলতেছি। আর এখানে আরেকটা ব্যাপার একটু ইম্পর্টেন্ট, সেই ব্যাপারটা কি, এটা তো ওর কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে হচ্ছে ঘুরপাক খায়, তাই না? এই চার্জগুলার মনে করো প্রত্যেকের ভর আছে একটা এম, এটারও একটা ভর আছে এম। তাহলে এখন আমি যদি এটার হচ্ছে পর্যায়কালটা তোমাদেরকে বলতে চাই, তাইলে হচ্ছে টি ইকুয়ালস টুয়াইস পাই রুট ওভার আই বাই পিই। এটা প্রুফটা পরে দেখাবো। টি ইকুয়ালস টুয়াইস পাই রুট ওভার আই বাই পিই। পি তোমরা জানো, পি হচ্ছে টুয়াইস এল ইন্টু কিউ। ই তো তড়িৎ ক্ষেত্র। আইটা কি? আই হচ্ছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। তাহলে এই জড়তার ভ্রামক এখানে আই ইকুয়ালস কত আসলে? তাহলে এই কেন্দ্র থেকে এটার দূরত্ব তো এল, তাহলে এল ইন্টু এম, মানে এল স্কোয়ার ইন্টু এম। তাহলে এল স্কোয়ার ইন্টু এম, ওই যে এম আর স্কোয়ার আর কি। তাহলে এল স্কোয়ার ইন্টু এম হচ্ছে একটার জন্য, তাহলে দুইটার জন্য কত? ওইটাও তো এল দূরত্বেই, তাহলে টু। তাহলে টুয়াইস এল স্কোয়ার এম, এটা হচ্ছে জড়তার ভ্রামক। এইটা বসাইলে তুমি হচ্ছে এটার পর্যায়কালটা পেয়ে যাবা। তাহলে এই পর্যায়কালটার এই ফর্মুলা তুমি ইউজ করতে পারবা। তাহলে এক্স্যাক্টলি এই ফর্মুলা ইউজ করে ঠিক এই প্রবলেমটা সলভ করা যাবে। ওই যে পি এর ভ্যালু দেওয়া, ই এর ভ্যালু দেওয়া, ভর দেওয়া আছে, দ্বিপোল দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এক্স্যাক্টলি এটা দিয়ে তুমি এই পর্যায়কালটা পেয়ে যাবা। আর এখানে বোনাস একটা প্রবলেম দেওয়া আছে। বোনাস প্রবলেমটা কেমন, এটা হচ্ছে নটরডেম কলেজে আসছিল, পরে সলভ করে দিব, এটা হোমওয়ার্ক হিসেবে দেওয়া। বাট এটা একটু বলি, এটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে এই পাশে একটা চার্জ দেওয়া, এই চার্জটা হচ্ছে +1 মাইক্রোকুলম্ব। একটু দূরে এইখানে একটা চার্জ দেওয়া +1 মাইক্রোকুলম্ব। তো ঠিক এদের মাঝখানে একটা চার্জ আছে, সেই চার্জটা হচ্ছে -1 ন্যানোকুলম্ব। এবং এই চার্জটার একটা ভরও আছে, সেটা হচ্ছে 5 কেজি। আমরা করলাম কি, এই চার্জটাকে এক পাশে একটু টেনে ছেড়ে দিলাম। তাহলে এখানে টেনে ছেড়ে দিলে এটাও ওকে টানবে, এটাও ওকে টানবে। লব্ধি বল কোণ বরাবর? এই পয়েন্ট বরাবর। তাহলে ও হচ্ছে এদিকে চলে আসবে। আবার ওকে টেনে যদি আমি এইখানে ছেড়ে দেই, তাহলে এখান থেকে ও এদিকে চলে আসবে। এদিকে চলে এসে কি থামবে? না, পার হয়ে আবার এখানে চলে আসবে। এখান থেকে যাত্রা শুরু করলে কি এখানে থামবে? না, এখানে চলে আসবে। তাহলে মাঝখানে এটাও কিন্তু ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট করতে থাকবে, এইভাবে এইভাবে ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট করতে থাকবে। তো এইটাই বের করতে বলা হয়েছে, যে এটা যেই স্পন্দনটা তৈরি করবে, সেই স্পন্দনের আসলে পর্যায়কাল কত হবে, এটা বের করতে বলা হয়েছে। তাহলে এই প্রবলেমটা করবা, এটা ট্রাই করবা, পারলে পারলা, না পারলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ডিরেক্ট আগে যে ফর্মুলাটা দেখাইলাম, ডিরেক্ট ফর্মুলার ম্যাথ, এটা করবা। আর আগের দুইটা হচ্ছে ওই যে ডাইপোলের জন্য যে কৃতকাজের ফর্মুলা দেখাইছি, কৃতকাজের ফর্মুলা পিই cos θ1 - cos θ2, এক্স্যাক্টলি এই ফর্মুলা দিয়ে এই প্রবলেমটাও হয়, পরের প্রবলেমটাও হয়। তাহলে এখানে লিথিয়াম প্লাস আর লিথিয়াম মাইনাস চার্জ জানো, দ্বিমেরু হচ্ছে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয়েছে, দ্বিমেরুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, তড়িৎ ক্ষেত্র দেওয়া হয়েছে, সব ডাটা দেওয়া আছে, খালি অ্যাঙ্গেল গুলা সুন্দর মতো বসাবা, তাইলেই হয়ে যাবে। তাহলে এইটুকু করো, তারপরে কালকের ক্লাসে আমরা আবার এটা মিলাই নিও। তাহলে আজকে বেশ কয়েকটা হোমওয়ার্ক পড়ে গেল তোমাদের কাঁধে, সো এটা একটু কইরো। তাহলে কালকের ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত রইলো, আজকে একটু শর্ট করলাম। না না না, মোমেন্ট অফ ইনার্শিয়া ঠিক আছে। হ্যাঁ, আজকের ম্যাথগুলো সব হোমওয়ার্ক, রাইট। তাহলে এটা একটু ট্রাই করবা, কালকের ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার অ্যাড্রেস করব। তাহলে আজকে একটু শর্ট করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।